ঢাকা জয়দেবপুর রুটের কমিউটার ট্রেনের সেবার মান নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা। সহজে টিকিট না পাওয়ার অভিযোগ, জনবল সংকট বলছে কর্তৃপক্ষ। ঘাটতি মেটাতে এবছর ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার। রমজান ঘিরে সারা দেশে বিশেষ খাদ্য বান্ধব কর্মসূচির ঘোষণা। বরগুনায় ঠিকাদারদের গাফিলতিতে ৬ বছর ধরে বন্ধ ২৬ সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে কয়েক লাখ মানুষ, নির্বিকার এলজিইডি। এবং জনবল সংকটে নড়াইলের বিভিন্ন হাসপাতাল। সামান্য সমস্যায় রোগীদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে, দ্রুত পদক্ষেপের আশ্বাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঢাকা জয়দেবপুর রুটে নতুন কমিউটার ট্রেনের সুফল পেলেও সেবার মান নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা। এর মধ্যে যাত্রা বিলম্বিত ও সহজে টিকিট না পাওয়ার অভিযোগই বড়। অভিযোগ স্বীকার করে জনবল সংকটে পূর্ণ সেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। তুরাগ জয়দেবপুর কমিউটার রেল সেবা নিয়ে ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। গত 15 ডিসেম্বর থেকে ঢাকা জয়দেবপুর রুটে চলাচলকারী 4 জোড়া কমিউটার ট্রেন হচ্ছে তুরাগ কমিউটার 1, 2, 3, 4 এবং জয়দেবপুর কমিউটার 1, 2, 3, 4। চাকরিজীবীদের সুবিধার্থে এসব ট্রেন ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে যাত্রা বিরতি করছে। এসব ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ভোর 5টা ও 5টা 25 মিনিট, আর জয়দেবপুর থেকে ছাড়ছে ভোর 6টা 30, 7টা 10, সকাল 11টা এবং দুপুর 12:30 ও বিকাল 5টা 20 মিনিটে এবং রাত 9টা 45 মিনিটে। বিকেল 5টা 20 মিনিটের তুরাগ কমিউটারে অফিস শেষ করে ফেরা যাত্রীদের হুড়োহুড়ি। ছাড়ার সময় দেখা গেল ঢাকা জয়দেবপুরগামী যাত্রীতে কানায় কানায় পূর্ণ তুরাগ কমিউটার 3। যাত্রাপথে সুবিধা অসুবিধার কথা জানালেন যাত্রীরা। আর্মি ক্যান্টনমেন্টে এমনভাবে দাঁড়ায় মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। ট্রেনে টিকিট কাটার যদি ব্যবস্থা থাকে তাহলে ওই যাত্রীগুলা টিকিট কেটে বৈধভাবে যেতে পারে। অফিস করি, যাতায়াতের জন্য খুবই ভালো আমাদের। 6:30 ছাড়ার সময়, কিন্তু এখন বাজে দেখেন 6:55 বাজে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য, যারা আমরা চাকরিজীবী তাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। বাসের থেকে যে ঝামেলাটা, এটা অনেকটা কাটে উঠছে। যাতায়াতের সুবিধার্থে ট্রেন ছাড়ার সময় পুনর্নির্ধারণ ও টিকিট কাউন্টার বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে নজর দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যাত্রীরা। তুরাগটা যদি এখানে স্টপেজ দিত তাহলে এরপরে আরেকটা ট্রেন দিলে বেস্ট হয়। যারা স্টুডেন্ট আর চাকরিজীবী তারাই মূলত এগুলো যাতায়াত করে, তো তাদের সাথে টাইম মেনটেন শিডিউলটা যদি মেনটেন করা হয় তাহলে মনে হয় আরও ভালো হয়। তো সবচেয়ে বেটার হতো যদি ওখান থেকে একটা ট্রেন 7টায় দিত আর একটা ট্রেন 8টায় দিত। তুরাগকে 6:30 থেকে 7:45-র মধ্যে ছাড়লে নিঃসন্দেহে ভালো। আর গাজীপুর কমিউটার যেটা দিছে এটা সকালের স্লট 8টায় দেওয়া উচিত। এদিকে নানা কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে টিকিট ছাড়াই ট্রেনে উঠলেও তা ম্যানেজ করে নিচ্ছেন টিটিই। যাত্রীদের জন্য, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যাত্রীদের জন্য অনেক ভালো হয়েছে। যাত্রী আরও বাড়বে এবং এটাকেই সবাই সাধারণ গ্রহণ করবে। কর্মজীবীদের সেবা দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানালেন ট্রেন চালক। জয়দেবপুর থেকে যে প্রচণ্ড যাত্রীর চাপ, সেটাকে লাঘব করার জন্যই তো বাংলাদেশ রেলওয়ে এই উদ্যোগটা নিয়েছে এবং এটা নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। যাত্রীদের অভিযোগ স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার। নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য যেহেতু নন ইন্টারলক পয়েন্ট, এই জন্য কালের মধ্যে দেরি হচ্ছে। জনবলের সীমাবদ্ধতা আছে, আমাদের উপর যা দায়িত্ব আমরা ইনশাল্লাহ করে যাচ্ছি। আরও বেটার করা যায় কিনা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা আছে, আমরা কাজ করে যাচ্ছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঘাটতি মেটাতে এবছর প্রায় ৯ লাখ টন চাল আমদানি করবে অন্তর্বর্তী সরকার। মিয়ানমার ও ভারত থেকে মোট ৩৭,০০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর আগে 17 জানুয়ারি মিয়ানমার থেকে 24,500 টন চালের প্রথম দুটি চালান আসে চট্টগ্রাম বন্দরে। ভারত মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকেও চাল আমদানির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। G2G ভিত্তিতে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে MV ATN ভিক্টোরি জাহাজটি পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা 15,000 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে MV BMC প্যান্ডোরা।
এর আগে 17 জানুয়ারি মিয়ানমার থেকে 24,500 টন চালের প্রথম দুটি চালান আসে চট্টগ্রাম বন্দরে। জাহাজ দুটির একটি এমভি গোল্ডেন স্টার জাহাজে 22,000 টন এবং এমভি MCL 19 জাহাজে 2,500 টন চাল আমদানি করা হয়। যে 6টা চুক্তি হয়েছে 3 লক্ষ টন, সবগুলোই কিন্তু ভারত থেকে আসবে। মায়ানমার থেকে আসতে 1 লক্ষ টন। চাল আমদানির প্রক্রিয়া দেখতে আসেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর 9 লাখ টন চাল আমদানি করবে অন্তর্বর্তী সরকার। প্রতি উপজেলায় 2 মেট্রিক টন করে এই মাস থেকে চালু করা হয়েছে। রমজান মাসে এটা তো থাকবেই, প্লাস সারা দেশে 50 লাখ লোকের জন্য একটা কর্মসূচি আছে, আপনারা জানেন, খাদ্য বান্ধব কর্মসূচি বলা হয়। ভারত ও মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকেও চাল আমদানি করবে অন্তর্বর্তী সরকার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সারা দেশে কুয়াশার সঙ্গে রয়েছে শীতের অনুভূতি। এরই মধ্যে ঢাকা সহ দেশের 4টি বিভাগের বেশ কিছু অঞ্চলে দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দর্শক, রংপুর থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, শীতের কারণে ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে আমরা জানতে পেরেছি। আপনি এই মুহূর্তে সেখানটায় রয়েছেন, জানতে চাই সেখানকার সবশেষ খবর। সর্ব উত্তরের যে বিভাগ, রংপুর বিভাগ, এই রংপুর বিভাগের যদি তীব্র শীত আর ঘন কুয়াশার কথা বলি, তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষেরা খুব একটা ভালো নেই। বিশেষ করে শিশু এবং বয়স্করা, তারা শীতজনিত রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জেলা উপজেলার যে হাসপাতালগুলো আছে, এই হাসপাতালগুলো তারা কিন্তু অসুস্থ হয়ে তারা চিকিৎসা নেওয়ার জন্যই কিন্তু ভর্তি হচ্ছে। অনেকেই কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে। এমনকি আগুন তাপাতে গিয়েও কিন্তু অনেকেই অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সহ বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু ভর্তি হচ্ছে। আর একটা বিষয় আজকে কিন্তু আবহাওয়া অফিস বলেছে 13 ডিগ্রি সেলসিয়াস। আর রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল শীতার্থ মানুষ এবং নদী তীরবর্তী যারা মানুষ আছে তাদের এই শীত থেকে রক্ষা করার জন্য তাদের কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ করে তীরবর্তী অঞ্চল এবং ফুটপাতে যারা শুয়ে থাকে, গভীর রাতে যারা প্রান্তিক জনপথের মানুষ আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আর একটি বিষয় বলে রাখি, এই তীব্র শীত আর ঘন কুয়াশায় কিন্তু শুধু সরকারি ভাবেই নয়, বেসরকারি ভাবেও কিন্তু বিভিন্ন সংস্থা, জিও, এনজিও সহ অনেকেই বিত্তবানেরাই এই শীতবস্ত্র বিতরণ করছে। এবং আপনাকে যদি বলে রাখি, দিনের বেলাও কিন্তু এই হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়ি চলাচল করছে। এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। ওলি জি শফিক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বরগুনায় ঠিকাদারদের খামখেয়ালিতে 6 বছর ধরে বন্ধ রয়েছে 26টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন 6 উপজেলার কয়েক লাখ মানুষ। কাজ শেষ না করলেও ঠিকাদাররা পুরো টাকা তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে এলজিইডি কর্তৃপক্ষও কোনো সদুত্তর দিতে পারেনি। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। 2020-21 অর্থ বছরে ট্যাংরাগিরি ইকো পার্কের প্রবেশ পথে দক্ষিণা খালের ওপর সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় এলজিইডি। সেতুর 2 পারের অর্ধেক কাজ শেষ হওয়ার পর মাঝখানে 24 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়নি 2.5 বছরেও। সেতু নির্মাণ কাজ চলাকালীন যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা করার কথা থাকলেও কিছুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগ বেড়েছে যাতায়াতে। ব্রিজ থাকাকালীন একটা গাড়ি পারাপার করে ব্রিজের উপরে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। নদীর অনেক স্রোতের কারণে খেওয়া পারাপারে অসুবিধা হচ্ছে। অতি তাড়াতাড়ি যদি ব্রিজটা করা যায় তাহলে এলাকার মানুষ উন্নতি হবে এবং পর্যটকেরা এসে ওই ভিতরে যে দৃশ্যগুলো আছে ওগুলো দেখতে পারবে। এদিকে 2021-22 অর্থ বছরে খাগদন নদীতে সেতুর নির্মাণ কাজও বন্ধ। শুধু পিলার নির্মাণ শেষে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন গৌরীচন্না ও ফুলঝড়ি ইউনিয়নের হাজারো মানুষ। ব্রিজের উপর ওই যে পাইলিং দিয়েছে, ওই পাইলিং দিয়ে চলাফেরা করে, কিন্তু পাইলিং এর অবস্থা বড় খারাপ।
বর্ষার সময় দেখা যায় যে পা পিছলে অনেকের পায়ে ক্ষত হয়েছে, অনেক সমস্যা দেখা গিয়েছে। এছাড়াও বরগুনা সদরে 9টি, আমতলী উপজেলায় 7টি, বেতাগীতে 5টি এবং তালতলী, পাথরঘাটা ও বামনা উপজেলায় 1টি করে সেতু নির্মাণ কাজ শেষ না করেই পালিয়েছেন ঠিকাদাররা। একটা অ্যাম্বুলেন্স ধরতে গেলে খুব রিস্ক, পুলিশের গাড়ি ওই মাথা রেখে পুলিশ উপরে যায়। ঘটবাড়ি বাজারে আগুন লেগে বাজারটাই পুড়িয়ে গেছে, কিন্তু ফায়ার সার্ভিস যাইতে পারে না। এসব বিষয়ে ঠিকাদারদের সাথে যোগাযোগ করা হলেও অনেককে পাওয়া যায়নি। তবে একজন জানান উচ্চতা জটিলতার কথা। ব্রিজের নিচটা ভবিষ্যতে জাহাজ চলতে পারে, এই জন্য নেভিগেশন হাইট বাড়াইতে গেছে। নেভিগেশন হাইট বাড়াইতে গেলে তো ডিজাইন চেঞ্জ হয়ে যায়। মাঝখানে যে স্পন্ডা আছে ওই স্পন্ডা আবার সেনাবাহিনীর এটাই জাগাইবে, মানে ওটা একটা আর ব্রিজের মতো করবো একটা স্পন্ড, বুঝছেন? এটা সিদ্ধান্ত হয়েছে, আমরা শীঘ্রই কাজ দেবো। অভিযোগ রয়েছে কাজ শেষ না করেই ঠিকাদাররা বেশিরভাগ বিল তুলে নিয়ে গেছে। তবে এ বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেননি এলজিইডি। রিসেন্টলি আমি সকল ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ, এটাকে 18 দিনের নোটিশ বলে, সেই নোটিশ দিয়েছি। এতে করে তারা হয় কাজ শুরু করবে, আর যদি একান্ত তারা যদি আমরা শুরু করতে নাই পারি তাহলে আমরা বাতিলের দিকে চলে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজগুলো সমাপ্ত করব। এই 26টি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 84,89,78,770 টাকা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চলছে নড়াইল জেলার বিভিন্ন উপজেলার সরকারি হাসপাতাল। সামান্য সমস্যা নিয়ে হাসপাতালে আসলেও রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা ঢাকায়। এতে মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। সিভিল সার্জন বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 8 লক্ষাধিক লোকের জন্য নড়াইলে নেই স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। নড়াইলের লোহাগড়া, কালিয়া এবং নড়াইলে জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকা সহ অন্য কোথাও। জেলার প্রায় হাসপাতালগুলোরই একই চিত্র। কালিয়া উপজেলায় 35 জন ডাক্তারের বিপরীতে আছে 17 জন, লোহাগড়ায় 22 জনের বিপরীতে 14 জন। সব মিলিয়ে 47% ডাক্তারের পদ শূন্য রয়েছে। এতে কম সংখ্যক ডাক্তার নিয়ে উপজেলা মানুষের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদের মানুষ। রোগী নিয়ে আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় নড়াইল থেকে যশোর, খুলনা অথবা ঢাকাতে রেফার করতে হয়। একদম হাতে গোনা কিছু ছোট ছোট কিছু অপারেশন নড়াইল হাসপাতালে করে, আর তার জন্য বড় কোনো রোগী যদি আসে এরকম অপারেশন করার জন্য আমাদের 250 বেডে যাওয়া লাগে খুলনায়। অনেক সেবা আছে যে সেবা এখানে হয় না, এখানে তো হয় না, তারপর দুটো উপজেলা আছে সেখানেও হয় না। আমাদের দাবি হচ্ছে আমরা যাতে নড়াইলে সদর হাসপাতালে এসে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারি, সে বিষয়টি যেন নিশ্চিত হয়। ডাক্তার সহ প্রয়োজনীয় লোকবলের পদ শূন্য আছে জানিয়ে জেলা সিভিল সার্জন বললেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সংকট কেটে যাবে। প্রতিদিন ওখানে 100 মতন রোগী ভর্তি থাকে 50 বেড হসপিটালে। ডাক্তাররা বলল তারা হিমশিম খাচ্ছে, তারপরও তারা সার্বিকভাবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সংকটের ভিতর দিয়েও। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং অতি সত্ত্বর তারাও আশ্বাস দিচ্ছেন ইনশাল্লাহ সেটা সমাধান হবে। দ্রুত প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ দিয়ে 8 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মুর্শেদ। বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার 4th অধ্যায়ের 10ম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা রাখে বাংলা একাডেমি নির্বাহী পর্ষদ। এবার দেশের বাইরের খবর। দক্ষিণ সুদানের ইউনিটি রাজ্যে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে 20 জনের প্রাণহানি হয়েছে। প্লেনটিতে ক্রু ও যাত্রী সহ মোট 21 আরোহী ছিল। 3 জনকে জীবিত উদ্ধার করা হয়, পরে সেখান থেকে 2 জনের মৃত্যু হয়। রাজধানী জুবার উদ্দেশ্যে যাওয়ার পথে বুধবার সকালে ইউনিটি তেল ক্ষেত্রের বিমানবন্দরে প্লেনটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে 2 জন চীনের এবং 1 জন ভারতের নাগরিকও রয়েছেন। এবার খেলার খবর। সেন্ট কিটসে নারী দলের দ্বিতীয় টি20তে 106 রানের বড় ব্যবধানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 201 রান করে ক্যারিবীয়রা। 36 বলে দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন ফিয়ানা
জোসেফ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ করেন ডিন্ড্রা ডটিন। সফরকারীদের হয়ে ফাহিমা খাতুন শিকার করেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দলের সর্বোচ্চ রান মাত্র ২২ করেন শারমিন সুপ্তা। ম্যাচ সেরা হন কিয়ানা জোসেফ। বিপিএল প্রসঙ্গ। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মিরপুরে দুপুর ১:৩০টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। লীগ পর্বে এটি রংপুরের শেষ ম্যাচ। প্লে অফ নিশ্চিত হলেও আজ কোনোভাবে হেরে গেলে কোয়ালিফায়ার 1-এ বরিশালের প্রতিপক্ষ হিসেবে খেলার সম্ভাবনা কমে যাবে দলটির। বিপরীতে জয় না পেলে প্লে অফের আশা আজ শেষ হয়ে যাবে খুলনার। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ জিততে পারলে প্লে অফের এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার 1-এর দ্বিতীয় দল হিসেবে আরও এক ধাপ এগিয়ে যাবে চিটাগং। করছি মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা জয়দেবপুর রুটের কমিউটার ট্রেনে সেবার মান নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা। সহজে টিকিট না পাওয়ার অভিযোগ, জনবল সংকট বলছে কর্তৃপক্ষ। ঘাটতি মেটাতে এবছর ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার। রমজান ঘিরে সারা দেশে বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির ঘোষণা। বরগুনায় ঠিকাদারদের গাফিলতিতে ৬ বছর ধরে বন্ধ ২৬ সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে কয়েক লাখ মানুষ, নির্বিকার এলজিইডি। এবং জনবল সংকটে নড়াইলের বিভিন্ন হাসপাতাল। সামান্য সমস্যায় রোগীদের ছুটতে হচ্ছে দূর দূরান্তে, দ্রুত পদক্ষেপের আশ্বাস। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।